রাম মন্দির তৈরির সময় এমন কি পাওয়া গেল জানিয়ে এই মুহূর্তে এত চর্চা হচ্ছে, জানলে অবাক হবেন। এই মুহূর্তে নাসার বিজ্ঞানীরাও এই ঘটনার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আর হ্যাঁ, হয়তো আপনিও এই ঘটনা শুনলে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। তাহলে শুরু করা যাক আজকের অল্প গল্পের এই স্পেশাল এপিসোড। তবে আগে ভাগেই বলে রাখি, এই এপিসোডটা সত্যিই স্পেশাল, কারণ আজকের এপিসোডে মাইথোলজির সঙ্গে থাকবে বেশ কিছুটা ইতিহাস। আগামী 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যায় পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে রামলালার মূর্তি। 23শে জানুয়ারি থেকেই রাম জন্মভূমি অযোধ্যায় ভক্তদের জন্য দর্শন দেবেন প্রভু শ্রীরাম। তবে জানেন কি, বাবরি মসজিদ ধ্বংসের পর এই রাম জন্মভূমি অযোধ্যায় যখন তৈরি হচ্ছিল নতুন রাম মন্দির, সেখানে ঘটে একের পর এক চমৎকার। এই ঘটনায় বিস্মিত বৈজ্ঞানিক মহল। শুধু তাই নয়, আমেরিকা থেকে যে বিশেষজ্ঞ দল মন্দির নির্মাণ কাজের জন্য এসেছিলেন, তারা অনেকেই হয়ে গেলেন শ্রী রামচন্দ্রের ভক্ত। কি ঘটেছিল সেদিন, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাম মন্দির নির্মাণের জন্য আমেরিকা থেকে আনা হয় এক বিশেষ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলই 1200 পিলার বিশিষ্ট এক নতুন অযোধ্যা মন্দিরের ডিজাইন তৈরি করেন। এরপর শুরু হয় কাজ। শুরুতেই যখন খনন কার্য শুরু হয়, তখন মাটির তলা থেকে বেরিয়ে আসে বেশ কিছু অবাক করা জিনিস, যা দেখে অবাক হয়ে যান বিজ্ঞানী মহলের অনেকেই। তবে এরই মাঝে ঘটে আরো এক চাঞ্চল্যকর ঘটনা। বিশেষজ্ঞ দলের এক প্রতিনিধি একবার মন্দির সংলগ্ন অঞ্চলের জমি পরীক্ষা করছিলেন। সেই সময় হঠাৎই তার চোখে আসে মন্দির সংলগ্ন এলাকার বেশ কিছুটা জায়গার মাটি বেশ ভিজে, কিন্তু তাদের হিসেব মতো এই এলাকায় ভেজা মাটি পাওয়া অসম্ভব। তাই তৎক্ষণাৎ তিনি লোকাল শ্রমিকদের সেখানে খনন কার্যের জন্য নিযুক্ত করেন। শ্রমিকদের মনেও নানান প্রশ্ন উঠতে থাকে, কিন্তু উপরতলার নির্দেশ হওয়ায় সবাই নির্দ্বিধায় খনন কার্য শুরু করে দেন। শুরু হয় আরও এক রহস্যময় ঘটনা। যতই খনন কার্য বাড়তে থাকে, ততই সে অঞ্চলে বেড়ে ওঠে জলের প্রবাহ। কিন্তু বিশেষজ্ঞ টিমের মত অনুযায়ী সেই অঞ্চলে কোনো রকম জল থাকার কথা নয়। জল পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই জল অযোধ্যার পার্শ্ববর্তী সরজু নদী থেকে আগত। আসলে মা সরজু হয়তো নতুন করে তৈরি হওয়া এই রাম মন্দিরের কাজে অংশ নিতে চেয়েছিলেন। এদিকে জলের প্রবাহ কিছুতেই থামছে না, তাই সমগ্র শ্রমিক দল শরণাপন্ন হলেন প্রভু শ্রী রামচন্দ্রের। সারা রাত ধরে চলল সেই আরাধনা। সামান্য সেদিনের সেই আরাধনায় সামিল হয়েছিলেন গোটা শ্রমিক দল এবং তাদের সমগ্র সুপারভাইজিং টিম। সারা রাতের প্রার্থনায় সন্তুষ্ট হন স্বয়ং রামলালা। এরপর তিনি সকল সমস্যার সমাধান করে দেন। পরদিন সকালে হঠাৎই থেমে যায় জলপ্রবাহ, আর তাতেই মন বদলে যায় অনেক বিদেশি বিশেষজ্ঞের। কারণ সত্যি এ প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল না। আগামী 22শে জানুয়ারি 2024 থেকে ভক্তদের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। এই দিব্য এবং ভব্য মন্দিরটি দর্শনের জন্য এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও তৈরি করা হয়েছে, যাতে দেশ বিদেশ থেকে আগত অসংখ্য মানুষ এই মন্দির পরিদর্শন করতে পারেন। এ তো গেল বর্তমান মন্দিরের কথা। জানেন কি, বাবরি মসজিদের আগে এই স্থানে যে রাম মন্দির ছিল তা আসলে কেমন দেখতে ছিল, আর সেই বিশেষ মন্দির কেই বা তৈরি করিয়েছিলেন, এর উত্তর হয়তো খুব কম মানুষই জানেন। চলুন ইতিহাসটাও খানিকটা জেনে নেওয়া যাক। হিন্দুদের কাছে অযোধ্যা অত্যন্ত পবিত্র, কারণ এখানে ভগবান শ্রী রাম স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন। তাই একে রাম জন্মভূমিও বলা হয়। মহর্ষি বাল্মীকির লেখা রামায়ণেও উল্লেখ রয়েছে এই অযোধ্যার। অযোধ্যার মাটি খুঁড়লে হিন্দু মন্দিরের পাশাপাশি নানান বৌদ্ধ এবং জৈন মন্দিরের নিদর্শনও দেখতে পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে কৌশল রাজ্যের রাজধানী আওয়াধ কালান্তরে অযোধ্যা এবং বৌদ্ধ যুগের সাকেত নামে পরিচিত ছিল। শ্রী রামচন্দ্র সরজু নদীতে জল সমাধি নেবার পর অযোধ্যা তার জৌলুস হারায়, যদিও রাজমহলটি একইভাবে থেকে যায়। এরপর শ্রীরামের পুত্র কুশ অযোধ্যা নগরীর পুনর্নির্মাণ করান। তারপর আগামী 44 প্রজন্ম পর্যন্ত অযোধ্যার প্রভাব প্রতিপত্তি ছিল তার চরমে। মহাভারত সময়কালে অযোধ্যার রাজা বৃহৎবল কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর হাতে নিহত হন। এরপরই অযোধ্যা একেবারে নিষ্প্রভ হয়ে পড়ে, কিন্তু তখনও শ্রী রাম জন্মভূমির অস্তিত্ব ছিল। এরপর কেটে যায় বহু যুগ। একদিন সরজু নদীর ধারে শিকার করতে আসেন উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য। তখন এই অঞ্চলে ছিল ঘন জঙ্গল। এই জঙ্গলে রাজা একদিন বিশ্রাম করছেন, তখন হঠাৎই কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে। অবাক হয়ে যান রাজা। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তিনি যখন আরো গভীর জঙ্গলে পৌঁছান, তখন সেখানে কয়েকজন সাধুর সাথে তার দেখা হয়। সাধুদের সঙ্গে কথাবার্তা বলে মহারাজ জানতে পারেন এ হলো পবিত্র রাম জন্মভূমি অযোধ্যা। পরবর্তীকালে তিনি এখানে এক বিশাল ভব্য মন্দির নির্মাণ করান, যা ছিল কালো কোষ্ঠী পাথরে তৈরি। পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্য চলাকালীন অযোধ্যা গুপ্ত বংশের রাজধানী ছিল। এরপর
চীনা পরিব্রাজক ফাহিয়েন যখন ভারতে এসেছিলেন সেই সময় অযোধ্যার নাম হয়েছিল সাকেত। তার লেখায় এই সময় এখানে অনেক বুদ্ধ মন্দিরের উল্লেখ রয়েছে। সপ্তম শতাব্দীতে হিউয়েনসাং তার বইতে লিখেছিলেন এই এলাকার প্রায় 20টি বৌদ্ধ মন্দিরের কথা, যেখানে প্রায় 3000 বৌদ্ধ ভিক্ষু থাকতো। এই সময় এখানে একটি বিশাল হিন্দু মন্দিরও ছিল, যেখানে হাজার হাজার ভক্ত দর্শন করতে আসতেন। এরপরই কনৌজ নরেশ জয়চন্দ্র মন্দির থেকে বিক্রমাদিত্যের শিলালিপিটি সরিয়ে দেন, তার পরিবর্তে তার নিজের নামাঙ্কিত শিলালিপিটি বসান। পরবর্তীকালে পানিপথের যুদ্ধে জয়চন্দ্রের মৃত্যু হয়, আর ভারতেও ক্রমশ বাড়তে থাকে বিদেশি আক্রমণ। সেই সঙ্গে চলতে থাকে লুটপাট। কাশী, অযোধ্যা এবং মথুরায় এই লুটপাটের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে চলতে থাকে সাধু হত্যা এবং মূর্তি ভাঙার কাজ। তবুও 14 শতাব্দী অবধি রাম মন্দির ছিল অক্ষত। এরপরই ভারতে মুঘল সাম্রাজ্যের আগমন ঘটে এবং বাবরের সময়কালেই এখানে তৈরি হয় বাবরি মসজিদ। পরবর্তীকালে এই বাবরি মসজিদও ধ্বংস হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে কেস চলার পর আবারও রাম জন্মভূমিতে তৈরি হয় রাম মন্দির। এই ভিডিওটা যদি আপনি পুরো দেখে থাকেন তাহলে আপনার কাছে একটা প্রশ্ন রইল, আপনি বা আপনার চেনা কেউ কি অযোধ্যায় গিয়েছেন? সেই অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানান।